আমার প্রেগনেন্টের ৮ মাসের মাথায় কিন্তু আমার স্বামী অনেক মারধর করেছে। আমার স্বামী কিন্তু মারধর করে আমাকে বাবার বাড়িতে রেখে সে চলে গেছে। আমি কিন্তু তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি। সে কিন্তু আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আমার মতো ছোট্ট বয়সে বিয়ে করে কখনো নিজের জীবনটা ধ্বংস করবেন না। হ্যাঁ, সো হ্যালো এভরিওয়ান, আমার নাম সুমাইয়া। তো আমার বয়স কিন্তু 16। পারিবারিকভাবে কিন্তু আমাদের বিয়েটা হয়। বিয়ের পর 1 মাস পর কিন্তু আমাকে ছোট্ট একটি অনুষ্ঠান করে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আমার শ্বশুররা ছিল দুই ভাইয়ের মধ্যে আমার চাচা শ্বশুরের কিন্তু কোনো ছেলে বলেন মেয়ে বলেন কেউ ছিল না। আর আমার শ্বশুরের ছিল একটা মাত্র সন্তান, মানে আমার স্বামী শুধু। তো বিয়ের পর না শ্বশুর বাড়িতে কিন্তু আমাকে সবাই অনেক বেশি দেখতে পারতো। আমার চাচা শ্বশুর বলেন, চাচা শাশুড়ি বলেন, আমার শ্বশুর বলেন, আমার শাশুড়ি বলেন, এমনকি আমার স্বামী, সবাই কিন্তু আমাকে প্রচুর পরিমাণ দেখতে পারতো। আমিও শ্বশুর বাড়িতে যাওয়ার পর মনে করলাম সত্যি আমার শ্বশুর বাড়ির লোকজন কিন্তু সবাই অনেক বেশি ভালো। কিন্তু বিয়ের 1 মাস পর কিন্তু আমি বুঝতে পারলাম কোন জায়গায় আমার বিয়ে হলো, মানে আমার জীবনটাই ধ্বংস। বিয়ের 1 মাস পর কিন্তু আমার শাশুড়ি আসল রূপটা বের হয়ে আসছে। আমার শ্বশুর বাড়ির লোকজন কিন্তু খুবই বড় লোক ছিল, কিন্তু আমার বাবার বাড়ির লোকজন কিন্তু একদম গরিব ছিল। তো আমার বাবার বাড়ি থেকে কিন্তু কিছুই দিতে পারতো না। তো এসব নিয়ে কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনাইতো, কিন্তু আমার স্বামী কিছুই বলতো না, এবং কি আমার শ্বশুরও কিছু বলতো না। আমার শ্বশুর কি বলবে, আমার শ্বশুর তো আমার শাশুড়ির কথার মতো চলে। সে বলতে গেলে একদম বউ পাগল সোনামিয়ে। হ্যাঁ, আমার স্বামীও কিন্তু সেম। আমার স্বামীও কিন্তু তার মা বাবার কথা ছাড়া একটি পাও দেয় না। হ্যাঁ, একটিবার বোঝার চেষ্টা করে না তার শ্বশুর বাড়িতে আছে নাকি নাই, সে কিভাবে দিবে। কিন্তু আমার শাশুড়ির কথা শুনে আমার স্বামী কিন্তু আমার গায়ে হাত তুলতো ও মারধর করতো। কিন্তু আমি আমার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না। প্রথমে চাকরি থেকে এসে কিন্তু আমার শাশুড়ি মায়ের রুমে ঢুকবে, শাশুড়ি মায়ের রুম থেকে কিন্তু একদম চেহারা তেরা সবকিছু বানায় বের হবে, দেন আমার রুমে ঢুকে আমাকে মারধর শুরু করে দিত। তো যাই হোক, এভাবে কিন্তু আমার বিয়ে 4টা মাস চলে গেল। 4টা মাসে কিন্তু আমি প্রচুর পরিমাণ কষ্ট পাইছি, কিন্তু কাউকে কখনো বুঝাইতে পারতেছি না। বাবার বাড়িতেও কাউকে বলতে পারতেছি না, কারণ আমার বাবা মনে করতেছে তার মেয়ে অনেক বেশি সুখে আছে, কিন্তু আমি কাউকে দুঃখটা বুঝাইতে পারতেছি না। তো বিয়ের 4 মাসের মাথায় কিন্তু আমার শ্বশুর মারা যায়। তো আমার শ্বশুর মারা যাওয়ার পরে কিন্তু আমার স্বামী কিন্তু আরো একদম মা ভক্ত হয়ে গেছে। মা যেটা বলবে ওটাই শুনবে, মার কথায় উঠে মার কথায় বসে। তো যাই হোক, কষ্টের মধ্যে কিন্তু এভাবে দিনগুলা পার হচ্ছে। তো আমি একদিন হঠাৎ করে জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তারপর আমি আমার স্বামীকে বললাম। তারপর দেখি আমার স্বামী অনেক বেশি খুশি হয়ে গেছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, একদম সেবা যত্ন সবকিছু করতেছে। একজন মেয়ে প্রেগনেন্ট থাকতে তার স্বামী যা কিছু প্রয়োজন সে কিন্তু সবকিছু করতেছে। আমিও তো ভাবতেছি হয়তো আমার স্বামী ভালো হয়ে গেছে, কিন্তু না, এই সুখ যে আমার কপালে এতদিন থাকবে না সেটা আমি কখনো বুঝতে পারি নাই। প্রেগনেন্ট হওয়ার আগে কিন্তু আমার স্বামী আমাকে অনেক মারধর করতো, সেটা তো আপনাদেরকে বলছি। তো মারধর করে কিন্তু প্রায় আমাকে বাবার বাড়িতে রেখে চলে আসতো। দেন আরো 2-1 দিন পরে সে কিন্তু আমাকে নিয়ে আসতো। সে যদি আমাকে নিয়ে আসতে যাইতো আমি কিন্তু চলে আসতাম বেহায়ার মতো। হাজার হোক সে আমার স্বামী, সে আমাকে নাই বাঁচতে পারে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি, কিন্তু তাই আমি চলে আসতাম। তো তখন কিন্তু আমার প্রেগনেন্টের অবস্থা 5 মাস চলতেছে। তো তখন না আমি কিন্তু আস্তে আস্তে কাজ কাম কিছুই করতে পারতেছি না। তো আমার শাশুড়ি কিন্তু এটার জন্য আমার উপরে অনেক বার হয়ে থাকতো। তো একদিন দেখি হঠাৎ করে আমার স্বামী চাকরি থেকে আসার পর তার মায়ের ঘরে ঢুকে। তো আমি দেখলাম, আমি বললাম যে এটা তো আজকে নতুন কিছু না, কারণ সে প্রায় সময় কাজ থেকে এসে আগে তার মায়ের ঘরে ঢুকবে, তারপর আমার ঘরে আসবে। কিন্তু এবার মায়ের ঘর থেকে আসার পর কিন্তু আমার স্বামী অনেক মারধর করছে, অনেক। আমি কিন্তু একদম বিছানা থেকে উঠতে পারতেছি না, আমি কিন্তু সারা রাত বসে কান্না করছি। সে কিন্তু একদম নাক ডেকে ডেকে ঘুমাইছে। তো সকালে আলো ফুটতে না ফুটতে সে আমাকে বলে যে তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে বাবার বাড়িতে রেখে চলে আসবো। তোমার মতো মেয়ের সাথে কখনো সংসার করা যায় না, তুমি সংসার করার মেয়ে না। আমি তাকে বললাম যে আমার দোষটা কোথায় একটু বলো। সে আমাকে বললো যে এত কথা বলিও না, রেডি হয়ে নাও। তো বাচ্চাটা যেহেতু আমার, তো তোমার ডেলিভারি হয়ে যাওয়ার পর কিন্তু আমার বাচ্চা আমার কাছে নিয়ে আসবো, আমি কিন্তু তোমাকে ডেলিভারির পর ডিভোর্স দিয়ে দিব। তো এইসব বলে কিন্তু সে আমাকে বাবার বাড়িতে রেখে চলে আসে। আমি কিন্তু বাবার বাড়িতে থাকা অবস্থায় অনেকবার কল দিয়েছি, কিন্তু সে আমার কল রিসিভ করতো না। সে কিন্তু আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আমি কিন্তু সব আমার আত্মীয় স্বজন সবাই থেকে কল দিতাম, সে কিন্তু কল রিসিভ করতো না। আসলে কি আপু, আমার এখানে কোনো দোষ আছে? একটু দোষ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন। তো এই গল্পটা কিন্তু সুমাইয়া আপু আমাকে পাঠাইছে। সুমাইয়া আপু যদি কোনো দোষ থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যেতে পারো। তো আজকের গল্পটা আমি এখানে শেষ করতেছি। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, টাটা, বাই বাই।